বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তারা কি চায় কিন্তু সিবিআই জানে না নাকি জানতে চায় না। সরকারের উদ্দেশ্য শিক্ষা দেওয়া নয়, সরকারের উদ্দেশ্য এই শিক্ষকদের অন্য কাজে ব্যবহার করা। যদি দেখেন কর্পোরেটের যে ইলেকট্রাল বন্ড পাওয়ার তালিকায় 1 নম্বরে কারা? বিজেপি। আর 2 নম্বরে কে? তৃণমূল। আর তার সঙ্গে আপনি কি দেখবেন? তার সঙ্গে আপনি দেখছেন জেলে পার্থ। আর জেলে গেছে কে? দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একদিনের জন্য সিবিআই এর সময় হয় না যে তাকে একটা নোটিশ পাঠাবে। নোটিশ পাঠিয়ে বলবে যে শোনো, তোমার মন্ত্রিসভার প্রাক্তন সদস্য পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিল, সেই চাকরি কে দিয়েছিল? আমরা যেখানে সভা করছি খুব বেশি দূরে নয়, প্রেস ক্লাবের সামনে। সেই প্রেস ক্লাবের সামনে এই লোকসভা ভোট, তার আগের লোকসভা ভোটের আগে আজকে দেখছেন এই শিক্ষকরা আন্দোলন করছে। সেই সময় শিক্ষক পদের চাকরি প্রার্থী যারা ছিলেন তারা আন্দোলন করছিলেন কার বিরুদ্ধে? এই অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। কি বলছিলেন তারা? তারা বলছিলেন এর নাম তো কোথাও ছিল না, হঠাৎ করে এর নাম 1 নম্বরে উঠে এসছে। যেদিন এই পরেশ চন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তার পরের দিন উঠে এলো কেন? তার কারণ তার বাবা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। লোকসভার টিকিট দিল, হেরে গেল পরেশ চন্দ্র অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে এসে শুনলেন তাদের গ্রীবাঞ্চ যে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে এদের একেবারে ন্যায়সঙ্গত গ্রীবাঞ্চ রয়েছে। শোনার পরে বললেন, শোনো, পার্থদাকে বলে দিচ্ছি 5 সদস্যের কমিটি এই সরকারের পক্ষ থেকে থাকবে, আর 5 জন তোমাদের ছাত্রছাত্রীদের মধ্য থেকে দাও। তিনি ফিরে গেলেন শুনে। ফিরে যাওয়ার পরে তিনি কি করলেন? ফিরে যাওয়ার পরে তিনি চুপি চুপি যাদের এই ছাত্রদের মধ্য থেকে যে 5 জনকে নিয়েছিলেন তাদেরকে বলল, শোন, তোদের নামগুলো দে। তাদের মধ্যে একজনের আবার নিজে পেয়ে গেছিল, তো কি করবে? বলে ঠিক আছে, তো দিতে হবে, তোর বয়েকটা দে। তার বয়েকটা নিয়ে তাকে চাকরি করে দিল। 5 জনকে র্যাংজাম করে চাকরি করে দিল। কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওপেন মাইকে এখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্ষমতা হয় না, একটা নোটিশ স্বামীকে সার্ভ করে। অথচ ওই ইউটিউবে এখনই যান, আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এই দেখুন ছেলে মেয়েরাই ক্যামেরা করছে যে মমতা ব্যানার্জি এসে ওই ওদের সঙ্গে মিট করছে, অঙ্কিতা অধিকারীর কথা শুনছে, ফিরে গিয়ে চুপচাপ বসে এদিকে র্যাংজাম করেছে। সে যাদের সাথে কথা বলেছিল তাদেরকেই চাকরি দিয়েছে। এ তথ্য সকলের কাছে, কিন্তু সিবিআই জানে না নাকি জানতে চায় না। খুব পরিষ্কার কথা যে বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তারা কি চায়? তারা চায় যে আপনি শিক্ষক, সরকারি কোষাগার থেকে বেতন পাচ্ছেন, আপনি যাতে আর বেশি দিন এই বেতনের আওতাধীন না থাকে, বা আপনার পরবর্তী প্রজন্ম যাতে কোনোভাবেই শিক্ষক হিসেবে সরকারি কোষাগার থেকে বেতন না পান। এই যে যারা কর্পোরেট পোষিত সরকার চালায় তাদের মুখ্য উদ্দেশ্য কি? লেস গভর্নমেন্ট, সরকার কম থাকবে। না रहेगी বাস, না বাজেগি বাসুন। সরকারি কর্মচারী থাকবে না, সরকারি শিক্ষকই থাকবে না, সরকারি শিক্ষক কর্মী থাকবে না, আন্দোলনও থাকবে না, ডিও থাকবে না। আর ইন দা মিন ওয়াইল ইন্টারএগনাম পিরিয়ডে কি করা হবে? এই যে শুনছেন ডিএ মামলা, ডিএ মামলা কি আমরা 2019 নিয়ে করেছি নাকি? করিনি। এর আগে বক্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলে গেছে, তিনি কি জানেন না? আমি কি জানি না?
কারণ 2019 সালে করার স্কোপ নেই, স্কোপ কমে গেছে, নেই বলবো না, কমে গেছে। শুধু তাই না, দুদিন আগে দেখবেন কোর্টের অর্ডার দিয়েছে, দেখবেন আগে মমতা ব্যানার্জির খুব গলা ফাটাতো ওই টিভিতে এসে, অভিরূপ সরকার ফেক পে কমিশনের মাথায় বসিয়েছিল, এমন গলা ফাটাতো, সব নীতি আদর্শের প্রতি বিরাট নিষ্ঠাবান, এমন বেতন কমিশনের মাথায় বসেছে, সেই বেতন কমিশনের রিপোর্ট কোথাও অ্যাভেলেবেল না। আদালত বলছে তার রিপোর্ট তুমি আপলোড করো। এতদিন পরে যার উপর ভিত্তি করে রূপারুল 2019 তৈরি হয়েছে, তার ভিত্তিভূমিটা এখনো পর্যন্ত পাবলিকের কাছে, সরকারি কর্মচারীদের কাছে অ্যাভেলেবল না। রূপারুল 2009 বামেদের আমলে তৈরি, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রীর নাম অসীম দাশগুপ্ত। কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আপনি সরকারি কর্মচারী, আপনার প্রতিদিনের যে বেতন পান তা আপনি অধিকার হিসেবে পাবেন। তাই অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্যরা চেয়েছিলেন যে আপনি যেদিন আপনাকে কোনোদিন সরকার যদি কোনোদিন মনে করে যে আপনার দিয়ে দেব না, আপনি আদালতের দ্বারে গিয়ে সেটা অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। তাই তারা রূপারুল 2019-এ রেখেছিলেন দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। এই কথা সরকার লিখে গেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা লিখে গেছিলেন। মমতা ব্যানার্জিরা লেখার সাহস করেন না। যদি লিখতে চান তাহলে ওদের এই কর্পোরেট বন্ধুরা তাহলে ওদের ইলেকট্রাল বন্ডের টাকা দেবে না। কারণ কর্পোরেট বন্ধুরা কি চায়? ওর কর্পোরেট বন্ধুরা চায় যে সরকার পোষিত স্কুল থাকবে না, সরকার পোষিত কলেজ থাকবে না, সরকার পোষিত বিশ্ববিদ্যালয় থাকবে না। তাহলে এর সঙ্গে যারা বিদেশ যায়, তথাকথিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকেরা, তাদেরও তো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাপ্লাই করতে হবে, ছাত্রছাত্রীদের সাপ্লাই করতে হবে। এ কথা তো বাজারে রটাতে হবে না যে সরকারি স্কুলগুলোতে ভালো পড়াশোনা হয় না, ওখানে একদিকে সাদা টাকা জমা দিয়ে টাকা নেব, সেখান থেকে টাকা আয় করব, আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল, বেসরকারি কলেজে ছাত্রছাত্রীদের সাপ্লাই করে সেখান থেকে কাটমানি নেব। ওবিসি দেখেছেন না? এবছর তো রেজাল্ট বেরিয়েছে অনেক দিন আগে, এখনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পেরেছে। সরকারি স্কুলে, সরকারি স্কুল থেকে পাশ করেছে, সরকারি কলেজে পড়তে চাই, সরকার পোষিত কলেজে পড়তে চাই, কলকাতা ইউনিভার্সিটিতে করতে চাই। এতদিন পরে তারা বারবার এসে ওই কলেজগুলোর অধ্যাপকেরা এসে বলছে আমরা ডিপার্টমেন্টে লিখছি, অধ্যক্ষরা বলছে আমরা ডিপার্টমেন্টে লিখছি, ডিপার্টমেন্ট নিরুত্তর। কি করব? হাইকোর্ট বাতিল করে দিয়েছে ওবিসি 2010-এর পর থেকে সমস্ত সার্টিফিকেট। আমরা কি করব? আমরা কি 2010-এর আগের যে সার্টিফিকেট গুলো সেগুলোকে ভ্যালিড ধরে হাইকোর্টের নির্দেশ মেনে আমরা ভর্তি করব, নাকি অন্য কিছু করব? সরকার নিশ্চুপ। সরকার বলছে না। কেন বলছে না? 1 মাস নিশ্চুপ, 1 মাসের অধিক নিশ্চুপ। গার্জেনরা তারা সকলেই উদ্বিগ্ন। কি করবেন? তারা উদ্বিগ্ন হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছেন। তাহলে কি হলো? ওর সাথে যাওয়া বিদেশে যাওয়া বন্ধুরা ছাত্র সাপ্লাই পেল, ছাত্র সাপ্লাইয়ের এজেন্ট হলো মমতা ব্যানার্জি। দিয়ে বলবে ঠিক আছে, তুই তো এবার 300 কোটি আয় করলি, 30 কোটি ভাগ দে। 30 কোটি ভাগ পেয়ে গেল। তাহলে কি হলো? একবার শিক্ষক নিয়োগ করে দুর্নীতি করে পয়সা, ছাত্র সাপ্লাই করে পয়সা, সব শুধু পয়সার জন্য। কখনো ছাত্র সাপ্লাইয়ের এজেন্ট, কখনো শিক্ষক নিয়োগে দুর্নীতি করার এজেন্ট। এই শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে কেন? আগে কি দেখতেন? প্রতি বছর এসএসসি, সেই সময় টেট ছিল না, এসএসসি ছিল। প্রতি বছর এসএসসি, প্রতি বছর এসএসসি করবে না কেন? প্রতি বছর যদি এসএসসি করে তাহলে ধরুন কেউ এবছর অসফল হলো, তাহলে সে পরের বছরের জন্য প্রস্তুতি নিতে আবার পড়তে বসে যাবে। তাহলে তো সে বাজার থেকে চাকরি কিনবে না। ডিমান্ড সাপ্লাইয়ের স্বাভাবিক নিয়ম।
ডিমান্ড বেশি রাখো, সাপ্লাই কম রাখো, প্রতি বছর এসএসসি করো না। তাহলে কি হবে? 7 লাখের চাকরি 25 লাখে বিক্রি করা যাবে। 7 লাখের চাকরি 25 লাখে বিক্রি করছে। ছাত্রছাত্রীরা তারা দেখছেন স্কুলে শিক্ষক নেই। আমাকে দুদিন আগেই ফোন করেছেন, মুর্শিদাবাদের এক অত্যন্ত নাম করা স্কুল, মাত্র 5 জন শিক্ষক আছে সেই স্কুলে বর্তমানে, যে স্কুলে অন অ্যান অ্যাভারেজ 35 জন শিক্ষক থাকতো। ভাবুন যে বৈপ্লব ক্ষমতায় আসার আগে শিক্ষকদের কি অবস্থা ছিল। শিক্ষকদের তাদের অধিকার বলার জন্য কমপ্লেন যে শিক্ষকদের বাবা মারা মেয়ে দিত না, সরি টু সে, সেই শিক্ষকদের সম্মানজনক বেতন দিয়েছে এবং দিয়ে অধিকার হিসাবে দিয়েছে। দিয়ে কি? দিয়ে হচ্ছে প্রতি বছর তো আর এই পে কমিশন বসানো যায় না। পে কমিশন কি হয়? 10 বছর অন্তর অন্তর বসে। তাহলে দুটো পে কমিশনের অন্তর্বর্তীকালীন সময়ে পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, যদি বেতন সময়ভাবে না বাড়ে তাহলে কি হয়? অ্যাকচুয়ালি বেতন হ্রাস ঘটে। যাতে বেতন হ্রাস না ঘটে সেই জন্য দ্রব্যমূল্যের বৃদ্ধির সঙ্গে সাযুজ্য রেখে বেতন যাতে বৃদ্ধি হয় সেই জন্য সেটি একটি ইন্ডেক্স আছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এবং সেটির ডাটা গোটা ভারতবর্ষ থেকে গ্রহণ করা হয় এবং গোটা ভারতবর্ষব্যাপী এআইসিপিআই একটাই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেই জন্য বলা হয় এআইসিপিআই। এই রাজ্যে যেমন 6টা জায়গা থেকে ডাটা নেওয়া হয়, যেমন কলকাতা শহর থেকে ডাটা নেওয়া হয়, সেরকম আসানসোল থেকে ডাটা নেওয়া হয়, সেরকম শিলিগুড়ি থেকে ডাটা নেওয়া হয়, আর আলুর দাম কত বাড়লো, পেঁয়াজের দাম কত বাড়লো, সেই সাপেক্ষে তার একটা ইন্ডেক্স করা হয়। সেই ইন্ডেক্স অনুযায়ী এআইসিপিআই প্রতি মাসে ডিক্লেয়ার করে, কিন্তু এরা দেবে না। এরা কি বলছে? 6 বার হেরে গেছে, তারপরেও দেখুন আগামী 27 তারিখ 6 সপ্তাহ পূর্ণ হয়ে যাবে, নিশ্চুপ বলছে আমাদের কাছে টাকা নেই। তা টাকা নেই যখন, তো এইখান থেকে বেশি দূরে না, রেড রোডে বসে বসে নেত্য কেন দেখো? এটা জনগণের করের টাকা, জনগণের করের টাকায় নেত্য দেখার জন্য খরচা হবে, জনগণের করের টাকায় সমস্ত কিছুতে ক্লাবকে অনুদান দেওয়া হবে, দুর্গাপূজাতে অনুদান দেওয়া হবে, সবকিছু হবে, কিন্তু সরকারি কর্মচারীদের বেতন দিতে গেলেই বলবে টাকা নেই। আমাদের বাজেট যখন তৈরি করতে হয় তখন বাজেটের দুটো অংশ থাকে, একটা হলো স্থায়ী খরচ, একটা হলো অস্থায়ী খরচ। স্থায়ী খরচ মানে যেমন কর্মচারীদের বেতন, এটা স্থায়ী খরচ। ধরুন আপনার বাড়ির যখন আপনি বাজেট করেন, কি করেন? আপনার বাড়ির যখন বাজেট করেন তখন সর্বপ্রথম আপনার খাবার খরচা কি, আপনার ইসেনশিয়াল যদি কোনো মেডিসিন লাগে সেটার খরচা কি, সেটাতে প্রথমে ব্যয় করেন। সেটাতে ব্যয় না করে কি প্রথমে আমরা সিনেমা হলের টিকিট কাটেন নাকি, না রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য তার জন্য পয়সা খরচ করে দেন? প্রথমে তো আপনার খাওয়ার খরচার সেটাই তো প্রথমে ঠিক করেন। কিন্তু এই সরকার স্থায়ী খরচ সেগুলোকে সব অন্যান্য খাতে, অস্থায়ী খাতে খরচ করে দিয়ে বলছে এখন আর আমাদের পয়সা নেই। ওটা বললে তো হবে না। আমি ওই জন্য বলেছি যে তোমাদের সময় আমাদের দেশে রাইট রিকল নেই, আপনারা সরকারি কর্মচারীরাই পারেন এ কাজ করাতে, কারণ ভোট আপনাদের দিয়ে করায়, সেন্সাস আপনাদের দিয়ে করায়, বাড়ি বাড়ি ডিও বিএলও ডিউটি আপনাদের দিয়ে করায়। কিছুক্ষণ আগে মোহনদা বলছিলেন যে ডিও বিএলও ডিউটি করছে, আমাকে কলকাতা হাইকোর্টে আমি মামলা করেছিলাম যে শিক্ষকদের শিক্ষকতা আওয়ারের মধ্যে শিক্ষকতা পেশার সঙ্গে সংযুক্ত নয় এরকম কোন কাজ করানো যায় না, সেটা রাইট টু এডুকেশন অ্যাক্টের পরিপন্থী। কলকাতা হাইকোর্ট রায় দিয়ে ডিও বিএলও ডিউটি দিয়েছিল, বাতিল করেছিল। কেন? তার কারণ সেদিন থেকে বোঝা গেছিল সরকারের উদ্দেশ্য কি? সরকারের উদ্দেশ্য শিক্ষা দেওয়া নয়, সরকারের উদ্দেশ্য এই শিক্ষকদের অন্য কাজে ব্যবহার করা। আমরা সেই সরকারের উদ্দেশ্যকে কখনোই সফল হতে দিতে পারি না। সরকারের উদ্দেশ্য সরকার পোষিত স্কুলগুলোকে না রাখা, সরকারের উদ্দেশ্য গরিব বাড়ির ছেলেরা যারা সরকার পোষিত স্কুলগুলোতে স্বল্প মূল্যে ওই শিক্ষা পাচ্ছে
সেগুলো যাতে না পায়, গরিব বাড়ির ছেলেরা যাতে উঠে না আসে, তাদের কর্পোরেট স্বার্থ চরিতার্থ হবে না। তাহলে এই কর্পোরেট স্বার্থ চরিতার্থ করার জন্য একেবারে সমাজের প্রান্ত সীমার মানুষেরা যারা উঠে আসছে, তাদের উঠে আসা আটকাতে এই সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার উভয়ই বদ্ধপরিকর। দীর্ঘ আন্দোলনের ফলে আমরা কি পেয়েছি? 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা এন্টারটেনমেন্টের অধিকার। সেই শ্রমকোড আজ নতুন করে তৈরি হচ্ছে। যে দীর্ঘ আন্দোলন, লড়াই আন্দোলনের ফলে 8 ঘন্টার কাজের অধিকার যা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম, আজকে তা আবার কেড়ে নিচ্ছে। তাই এই যৌথ মঞ্চ যে দাবি সনদ রেখেছে, শ্রমকোড বাতিল, শূন্য পদে নিয়োগ দিয়ে দেওয়া সহ অন্যান্য সমস্ত দাবিকে সমর্থন করে আপামর জনগণকে আহ্বান করছি, এই সরকারের বিরুদ্ধে, রাজ্যের সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, উভয় সরকারের বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করতে হবে। আর আপনারা সরকারি কর্মচারীরাই তার পথপ্রদর্শক হতে পারেন। তার কারণ আপনারাই সব থেকে ভালো জানেন সরকার কিভাবে চলছে। তার কারণ আপনারাই হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টালিটি যারা সরকারকে পরিচালিত হতে সাহায্য করেন। আপনাদেরকে দিয়েই সরকার পরিচালিত হয়, যদিও তাদের যারা পলিটিক্যালি ক্ষমতায়িত হয়েছে তাদের ইচ্ছাই সরকার চলে, কিন্তু আপনারা খুব ভালো করে জানেন কিভাবে সরকার চলছে। তাই এই সরকারের বিরুদ্ধে লড়াইকে দৃঢ়তর করতে হবে। সকলকে একসঙ্গে, যে যৌথ মঞ্চ আপনারা তৈরি করেছেন, এই যৌথ মঞ্চ একসঙ্গে লড়বে আপামর জনগণকে সাথে নিয়ে, এই আশা রাখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।